অ্যাকশন সিনেমা বলতেই আমাদের মাথায় প্রথমে আসে মার্কো বা পুষ্পা সিনেমার নাম। কিন্তু মার্কো বা পুষ্পা সিনেমার বাপ বা দাদা বললেও ভুল হবে না এই সিনেমাকে। তোমার হার্ট দুর্বল হলে এই সিনেমা দেখবে না, বাচ্চারাও দূরে থেকো। একটা গ্রাম যেখানে অন্যায় করাই নিয়ম, গুন্ডাকে ধরতে গেলে মহিলা পুলিশ কর্মকর্তাদের ন্যাংটা করে ছেড়ে দেয়। আর সেই অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়ায় এক ভয়ঙ্কর মানুষ যার মুখের আগে হাত চলে। এটা কোনো সাধারণ সিনেমা না, এটা একটা ম্যাসি অ্যাকশন বিস্ফোরণ। সানি দেওল এমনভাবে ফিরে এসেছে যেভাবে আগে কেউ দেখনি। এই সিনেমার শেষে এমন টুইস্ট আছে যা তোমার পুরো মাথা ঘুরিয়ে দিবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জাট সিনেমা। তাহলে চলো দেখে নেওয়া যাক রক্ত ঝরা গল্প। তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিবে। সিনেমা শুরু হয় 2009 সালে শ্রীলঙ্কাতে। দেখানো হয় কিছু দিনমজুরকে নিয়ে এসে জঙ্গলে খোরাখুরির কাজ করানো হচ্ছে। শ্রীলঙ্কার সেনাবাহিনীরা খোঁজ পেয়েছে এখানে গুপ্তধন লুকানো আছে। এখানেই পরিচয় হয় এই সিনেমার ঠান্ডা মাথার ভিলেন রান্দি ভুতার। এই সিনেমাতে তার নাম রানাতুঙ্গা। এখানে রানাতুঙ্গার সাথে তার ছোট ভাই সুমালু এবং তার দুই সহযোগী রয়েছে। তারা ঘুরতে ঘুরতে সেই খাজানা পেয়ে যায়। সেখানে তারা অনেক সোনা পায়। রানাতুঙ্গি তখন তার ভাইদের বলে যে এই সোনা যদি আমরা আর্মিদের দিয়ে দিই তাহলে আমাদের সারা জীবন এরকম দিনমজুর থাকতে হবে। রানাতুঙ্গা এবং তার ভাইরা মিলে সেখানে আর্মিদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে দেয়। সেখানে সেনাবাহিনীর অস্ত্র নিয়ে সেনাবাহিনীর উপর আক্রমণ করে এবং সুযোগ বুঝে সে সোনা নিয়ে ভেগে যায়। সমুদ্র পাড়ি দিয়ে ইন্ডিয়া চলে আসে। ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশে পৌঁছার পর প্রথমে তারা ওই সোনার বাক্স লুকিয়ে রাখে। সেখানে অন্ধ্রপ্রদেশের পুলিশ তাদেরকে ধরে নেয়। তাদেরকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে তারা জানায় তারা শ্রীলঙ্কান। রান্দি ভুদা যখন বুঝতে পারে যে এই পুলিশদের সোনা দিয়ে কেনা যাবে, তখন ওই গুপ্তধন থেকে রেখে দেওয়া কিছু সোনা এই পুলিশ কর্মকর্তাদের দিয়ে দেয় এবং তাদের নিজেদের ইন্ডিয়ার নাগরিকতা এবং থাকার ব্যবস্থা করে দিতে বলে। পুলিশেরা ঘুষ পেয়ে তার ব্যবস্থা করে দেয়। ইন্ডিয়ার ন্যাশনাল আইডি কার্ড সহ থাকার ব্যবস্থা করে দেয় ওই কোস্টাল এরিয়াতেই। রানাতুঙ্গা তখন তার ভাইদের নিয়ে ওই এলাকায় থাকতে শুরু করে। আস্তে আস্তে ওই এলাকায় তাদের প্রভাব বিস্তার করে। আশপাশের গ্রাম সহ 30 গ্রাম তারা দখল করে নেয়। রানাতুঙ্গা এবং তার ভাইদের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যায় তাকে গলা কেটে হত্যা করে তারা। এই নির্মম অত্যাচার দেখে আস্তে আস্তে সকলেই তাদেরকে ভয় পাওয়া শুরু করে। এই পুরা এলাকায় তারা সন্ত্রাসের রাজত্ব তৈরি করে। ইয়াং জেনারেশনের মধ্যে যার টাকা প্রয়োজন তাকে টাকা প্রয়োজন, তাকে তাদের সাপোর্টে থাকা সকলকে একটি করে মোটরসাইকেল এবং দিয়ে তাদের কবজায় করে নেয়। সিন 15 সাল পরে চলে আসে। নিউ দিল্লি রাষ্ট্রভবন দেখানো হয়। প্রেসিডেন্টের কাছে একটি পার্সেল এসেছে। প্রেসিডেন্সিয়াল কর্মকর্তারা সেটি দেখে প্রেসিডেন্ট বাসুন্ধরাকে এটি দেখানোর জন্য অনুরোধ করে। প্রেসিডেন্ট বাসুন্ধরা যখন ওই বক্সটি খোলে দেখে মানুষের হাতের আঙ্গুল কাটা অবস্থায় আছে সেখানে, আর রক্তমাখা একটি চিঠি। চিঠিতে ছোট একটি বাচ্চা লিখেছে সে এবং তার গ্রামবাসীরা অনেক বিপদে আছে। সে স্কুলের বইতে পড়েছে যে সবচাইতে ক্ষমতাধর হচ্ছে প্রেসিডেন্ট, সে চাইলে সবকিছুই করতে পারে, তাই সে তাকে চিঠি লিখেছে। সে প্রেসিডেন্টকে বলছে তাড়াতাড়ি যেন তার গ্রামে সে চলে আসে, কারণ গ্রামবাসীরা এবং সে অনেক বিপদে আছে। বিপদ কতটা ভয়ানক সেটি বোঝানোর জন্য গ্রামের লোকজনেরা সেখানে আঙ্গুল কেটে দিয়েছে। এরপরও যদি প্রেসিডেন্ট তাদেরকে হেল্প না করে পরবর্তীতে তাদের মাথা কেটে প্রেসিডেন্টকে পাঠিয়ে দিবে। প্রেসিডেন্ট এই চিঠিটি পড়ার পরে বুঝতে পারে তাদের বিপদ কতটা ভয়ানক। সে এও বুঝতে পারে সেখানকার স্থানীয় পুলিশ এবং ওই প্রদেশের রাজনীতিবিদ কেউই তাদেরকে হেল্প করছে না, তাই সরাসরি প্রেসিডেন্টের কাছে চিঠি লিখতে তারা বাধ্য হয়েছে। সে অনুমান করতে পারে তারা কত বড় বিপদে রয়েছে। সে কারো উপর ভরসা না করে তার স্পেশাল ফোর্স থেকে একজন সিবিআই অফিসারকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তাই সে সিবিআই এর উচ্চ কর্মকর্তাকে ডাকে। সে আজ পর্যন্ত অনেক বড় বড় কেস ডিল করেছে। তার নাম সত্যমূর্তি। প্রেসিডেন্ট তাকে স্পেশাল পাওয়ার দিয়ে ওই গ্রামে পাঠিয়ে দেয় আর বলে তুমি যাও, গিয়ে দেখো ওখানে কি বিপদ হয়েছে আর সরাসরি আমাকে রিপোর্ট করবে। সত্যমূর্তি প্রেসিডেন্টের কথা শুনে ওই গ্রামের ভয়ানক অবস্থা অনুমান করতে পারে। সত্যমূর্তি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা করে। সিন চলে আসে ওই গ্রামে। প্রেসিডেন্টকে চিঠি লেখার সময় যারা নিজের হাতের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল দেখানো হয় গ্রামের সেই লোকজনদেরকে গলা কেটে মর্মান্তিকভাবে হত্যা করা হয়েছে। আর সেই সময় ওখানে একটি পুলিশ কর্মকর্তা নতুন জয়েন করেছে। সেও এই গ্রামে এই খুনগুলোর ইনভেস্টিগেশন করার জন্য যায়। মহিলা পুলিশ কর্মকর্তা সেখানে গ্রামের সকলকে জিজ্ঞেস করে এই খুনগুলো কে করেছে। তাদের মধ্যে এতটাই ভয় ছিল যে গ্রামের কোনো ব্যক্তি ওই লাশগুলোর পরিচয় পর্যন্ত দিচ্ছিল না। এক পর্যায়ে কান্না চেপে না ধরে রাখতে পেরে গ্রামের মহিলারা তার ভাই স্বামীদের কাছে গিয়ে কান্না করতে থাকে
আর তখনই ছোট একটি বাচ্চা চিল্লায়ে বলে ওঠে এদের সকলকে খুন করেছে রানাতুঙ্গা। মহিলা পুলিশ অফিসার যার নাম বিজয়লক্ষ্মী, সে যখন রানাতুঙ্গার নাম জানতে পারলো তখন তাকে অ্যারেস্ট করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা করে, তার নিজস্ব পুলিশ ফোর্স রেডি করে। পুলিশ ফোর্স যখন জানতে পারলো যে তারা রানাতুঙ্গার বাড়িতে তাকে অ্যারেস্ট করার জন্য যাচ্ছে, তখন যতগুলো পুরুষ পুলিশ কর্মকর্তারা ছিল সবাই সেখানে যেতে বারণ করে দেয়। বিজয়লক্ষ্মী তাদেরকে চলে যেতে বারণ করে, ডিউটি পালন করতে বলে, নির্দেশ পালন করতে বলে। তখন ওই পুলিশ কর্মকর্তারা বলে ওঠে যে ডিউটি পালন করার আগে জীবিত থাকা জরুরি বলে এক একজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিজয়লক্ষ্মীর সাথে মহিলা পুলিশ অফিসার কিছু ছিল, তারা বিজয়লক্ষ্মীর সাথে সেখানে যাওয়ার জন্য রাজি হয়। বিজয়লক্ষ্মী তার মহিলা কর্মকর্তাদের নিয়ে তারা 5-7 জন মিলে রানাতুঙ্গার বাড়িতে চলে যায়। গিয়ে গাড়ি থেকে নেমেই রানাতুঙ্গার গুন্ডাদের মারতে থাকে। এক পর্যায়ে রানাতুঙ্গার বউ বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে, তার নাম ভারতী। ভারতী বিজয়লক্ষ্মী সহ তার মহিলা কর্মকর্তাদের বাড়ির ভিতরে নিয়ে যায়। ভারতী যখন জানতে পারে তার স্বামীকে ধরার জন্য এরা এসেছে, ভারতী তখন তার লোকজনদের দিয়ে তাদেরকে মারধর করে এবং তাদেরকে একদম উলঙ্গ করে ফেলে। মহিলা পুলিশ কর্মকর্তারা তাদের ইজ্জত বাঁচানোর জন্য একটি ঘরে যেয়ে শেল্টার নেয়। ভারতী সেখানে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করে রানাতুঙ্গা কি জিনিস আর তার রাজত্ব কি জিনিস। ভারতী সেই ঘরে তাদেরকে বন্দি করে রাখে। বিজয়লক্ষ্মী সহ সেই মহিলা কর্মকর্তারা দোয়া করতে থাকে তাদেরকে কেউ যেন সেভ করার জন্য এখানে আসে। তারা একদম ভেঙে পড়ে কান্না করতে থাকে। এরপরেই এই সিনেমার মেন ক্যারেক্টারকে দেখানো হয়, মানে এই সিনেমার নায়ককে দেখানো হয়, অ্যাকশন সিনেমার বস সানি দেওল। এই সিনেমাতে তার নাম জাট। সে মূলত ট্রেন জার্নিতে বের হয়েছে। ট্রেনের যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে অন্ধ্রপ্রদেশের স্টেশনে ট্রেন থেমে আছে। সে ট্রেন থেকে নামার পরে তার ক্ষুধা লেগেছে। আশপাশে জিজ্ঞেস করার পরে স্টেশন থেকে একটু দূরে একটি ধাবা দেখতে পায়। সেখানে সে খাওয়ার জন্য আসে। বুড়ি দোকানদারের কাছ থেকে খাবার নিয়ে সে খাওয়া শুরু করে। তখনই সেখানে কিছু গুন্ডারা চলে আসে এবং ওই বুড়ি দোকানদারকে ডিস্টার্ব করতে শুরু করে। আর এই গুন্ডারা খাবার হোটেলের ভিতরে ঢোকার সময় তাদের মধ্যে একজনের পা লেগে সানি দেওলের খাবার পড়ে যায়, কিন্তু গুন্ডাদের সে বিষয়ে কোনো গুরুত্বই নেই। সানি দেওল এতে কিছুটা ক্ষিপ্ত হয় আর সে উঠে গিয়ে ওই গুন্ডাদের ডেকে বলে যে ভাই, আমি খাচ্ছিলাম, খাবারটা তোমরা ফেলে দিয়েছো, তাই তোমরা সরি বলো। গুন্ডারা হাসতে থাকে আর বলতে থাকে তুই কোথায় আছিস, তুই জানিস, তুই কাদের কাছে কি চাইছিস, তুই বলতে পারিস। উল্টা গুন্ডারা সানি দেওলের উপর হাসি ঠাট্টা করতে থাকে। সানি দেওল আবার তাদের কাছে সরি চায়, কিন্তু তারা সরি না বলে সানি দেওলকে ধাক্কা দেয় এবং তাকে মারধর করতে শুরু করে। সানি দেওলও পাল্টা তাদেরকে মারধর শুরু করে এবং তাদের এমন মারধর করে ভয়ে সবাই পালিয়ে যেতে শুরু করে। এর মধ্যেই লাস্টে একজন বলে যে তুই আমাকে মারছিস, তুই জানিস না আমি কার লোক, আমার ভাই যদি জানতে পারে তোকে জ্যান্ত কবর দিবে। ঠিক আছে, তার মানে তোর ভাই আমাকে সরি বলবে, চল তোর ভাইয়ের কাছেই যাব। জাট গুন্ডাদের সাথে করে নিয়ে রাম সুপার রেড্ডির বাড়িতে চলে যায়, মানে সে গুন্ডাদের বস। আর রাম সুপার রেড্ডি এই অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্ব, সে ভালোই প্রভাবশালী একজন। জাট যখন তার বাড়িতে ঢুকছিল সে লক্ষ্য করে টাকা বাক্সতে ভরে গাড়িতে লোড করা হচ্ছে, কিন্তু সে ওইদিকে লক্ষ্য না করে সে রাম সুপারের দিকে গিয়ে বলে তোমার লোকজন আমার খাবার ফেলে দিয়েছিল হোটেলে, আমি তাদেরকে সরি বলতে বলেছি, তাদেরকে পিটানি দেওয়ার পরে সে তোমার কথা বলেছে, তুমি নাকি সরি বলবে, তাহলে তুমি সরি বলো, আমি এখান থেকে চলে যাই। রাম সুপারেটি ওই গুন্ডাদের মতন হাসি ঠাট্টা করতে শুরু করে। সে তার লোকজনদের ডেকে এনে জাটকে মারার জন্য হুকুম দেয়। জাট তখন ক্ষিপ্ত হয়ে সেই লোকজনদেরকে মারধর করে। অ্যাকশন সিনগুলো তোমাকে গুজবাম দিবে। রাম সুপার রেড্ডিকেও মারধর করে। রাম সুপার রেড্ডি মার খেয়ে সরি না বলে সেও তার বসের নাম নেয়, তার বসের নাম সোমলু। জাক তখন বলে ঠিক আছে তাহলে তোর বসের কাছেই যাব বলে রাম সুপার রেড্ডিকে সাথে করে নিয়ে সোমলুর কাছে চলে যায়। সে এক সরকারি অফিসে ছিল, যদিও ছুটির দিন। সে জোর করে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জমির রেজিস্ট্রি পেপারে সই করে নিচ্ছে। যেসব সরকারি কর্মকর্তা তাদের কথা শুনছিল না তাদেরকেও মারধর করছিল। রাম সুপার রেড্ডিকে নিয়ে জাট সেখানে উপস্থিত হয় এবং সুমলুকে সব ঘটনা বলে। সুমলুও হাসতে থাকে জাটের কথা শুনে। অন্যদের মতো সুমলুও জাটকে মারধর করার চেষ্টা করে, কিন্তু জাট তো জাতি, সে ক্ষিপ্ত হয়ে সুমলুর সব লোকজনকে মারধর করে। সুমলুও মার খাওয়ার পরে তার ভাইয়ের নাম বলে যে তুই জানিস না আমার ভাইকে, আমার ভাই যদি জানতে পারে তুই আমার গায়ে হাত তুলেছিস তোর গলা কেটে তোকে মেরে ফেলবে। জাট তখন বলে যে ঠিক আছে চল তোর ভাইকেও দেখি। তোমরা তো বুঝতেই পারছো সুমলু রানাতুঙ্গের ছোট ভাই। জাট তখন সুমলুকে নিয়ে রানাতুঙ্গার বাড়িতে চলে
চলে যায়। রানাতুঙ্গার বাড়িতে যাওয়ার পরে সুমুলু যখন তার ভাইকে ডাকে, রানাতুঙ্গা আসার পরে জাট সব ঘটনা খুলে বলে তাকে। রানাতুঙ্গা ঝামেলা বৃদ্ধি না করে জাটকে সরাসরি সরি বলে। সেখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু জাট অনেক খুশি হয়। জাট রানাতুঙ্গাকে বলে লাভ ইউ স্যার, এই জন্যই আপনি বস। কয়েকবার লাভ ইউ বলে চলে যেতেই লাগে, কিন্তু তখন সে লক্ষ্য করে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে। কিছু পুলিশ কর্মকর্তার ড্রেস ছেঁড়া অবস্থায় পড়ে আছে। সে পুনরায় ফিরে আসে, সেই পুলিশ কর্মকর্তাদের ড্রেস হাতে নেয় এবং সে লক্ষ্য করে সব ড্রেস মেয়ে পুলিশ কর্মকর্তা। সে সবকিছু পুনরাবৃত্তি করে। প্রথমে রাম সুপারেটির বাড়িতে টাকা দেখে, পরে সুমুলু সরকারি অফিসে 2 নাম্বার কাগজ তৈরি করতে দেখে। এরপর পুলিশ কর্মকর্তাদের এরকম কাপড় ছেঁড়া অবস্থা। জাট বুঝে যায় এখানে বড় কিছু একটা ঝামেলা হচ্ছে। রানাতুঙ্গা তখন জাটকে বলে, তুমি সরি চেয়েছিলে, আমি তোমাকে সরি বলেছি, এখন তুমি চলে যাও। কিন্তু জাট বুঝতে পারে এখানে পুলিশ কর্মকর্তারা আটকা অবস্থায় আছে, তাই সে তাদেরকে খুঁজতে থাকে। আর তখনই রানাতুঙ্গার লোকজন তাকে হামলা করে। জাট রানাতুঙ্গের লোকজনের সাথে মারামারি শুরু করে দেয়, তাদেরকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সেই মহিলা পুলিশ কর্মকর্তাদের সে খুঁজে পায় এবং তাদের ড্রেস তাদেরকে দিয়ে দেয়। মহিলা পুলিশ কর্মকর্তারা ড্রেস পরে বাইরে চলে আসে। রানাতুঙ্গার জাট মুখোমুখি চলে আসে। রানাতুঙ্গার ওয়াইফ তখন রানাতুঙ্গাকে বুঝায় এইভাবে তার মুখোমুখি হওয়ার কোনো দরকার নেই। রানাতুঙ্গা তখন জাটকে বলে যে ঠিক আছে, তুই এই মহিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে যেতে চাচ্ছিস, নিয়ে যা, কিন্তু এই বাড়ি থেকে বের হওয়ার পর পদে পদে তুই রানাতুঙ্গাকে পাবি। সন্ধ্যার মধ্যে তুই মেয়েদেরকে নিয়ে এখানে চলে আসবি, নিজের জীবন ভিক্ষা চাইবি, কারণ এই এলাকা পুরোটাই রানাতুঙ্গের রাজত্ব। এই পুরো এলাকা রানাতুঙ্গা কিলোমিটারে নয়, লাশ দিয়ে তৈরি করেছে। জাট তার কথা ইগনোর করে মহিলা পুলিশ কর্মকর্তাদের সেখান থেকে নিয়ে যায়। জাট মহিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে যাওয়ার পরে রানাতুঙ্গার মা তাকে জিজ্ঞেস করে, তোর ছোট ভাইকে মেরেছে, তারপরে তুই ছেড়ে দিলি কেন এদেরকে? রানাতুঙ্গা তখন বলে যে আমি তাকে ছেড়ে দেইনি, সে পুরো দুনিয়ার সামনে আমার ভাইকে মেরেছে। আমি যদি এই ঘরের মধ্যে তাকে মেরে ফেলি তাহলে পুরো দুনিয়া জানবে না। প্রথমে তাকে আমি হাঁটুতে নামাবো, এরপর পুরো দুনিয়ার সামনে তাকে আমি গলা কেটে মেরে ফেলবো। পুরো দুনিয়া জানবে রানাতুঙ্গার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে কি হয়। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, রানাতুঙ্গা তো তার ছোট ভাই সহ 2 জনকে নিয়ে এখানে এসেছিল, মোট 4 জন, তাহলে তার মা এবং ওয়াইফ কই থেকে আসলো? রানাতুঙ্গা যখন তার প্রভাব বিস্তার করা শুরু করে তখন তার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কা থেকে তার মা এবং ওয়াইফকে নিয়ে আসায়, আর এখানেই তার সাম্রাজ্য বিস্তার করে। যার যখন গাড়িতে করে মহিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে যাচ্ছিল তখন রানাতুঙ্গার লোকজন তাদের উপর হামলা করে দেয়। অনেক লড়াই করার পরে সেখান থেকে তারা উদ্ধার হয়, কিন্তু একজন মহিলা পুলিশ কর্মকর্তা খুব আহত হয়ে যায়। তার চিকিৎসার জন্য জাট তাকে কোলে নিয়ে গ্রামের মধ্যে ঢোকে, কিন্তু সেই গ্রাম শ্মশান বরাবর, কোনো মানুষ নেই। মহিলা পুলিশ কর্মকর্তা পানি পান করতে চায়, কিন্তু সেখানে পানিও পাচ্ছিল না। হঠাৎ এক বুড়ি মহিলা 1 গ্লাস পানি নিয়ে এগিয়ে আসে, কিন্তু মহিলা পুলিশ কর্মকর্তা পানি পান করার আগেই মারা যায়। তার মৃত্যু দেখে সবাই হতাশ হয়ে যায়, সবার মন খারাপ হয়ে যায়। জাট বিজয়লক্ষ্মীকে জিজ্ঞেস করে এখানে আসলে হচ্ছেটা কি, কেন তোমরা তাকে অ্যারেস্ট করতে গেলে, আর এই গ্রামে এরকম অবস্থা কেন? বিজয়লক্ষ্মী তখন বলে দীর্ঘদিন ধরে রানাতুঙ্গা এই গ্রামের ত্রাস, আশপাশে 30-40 গ্রামের ত্রাস, সে এখানে রাজত্ব চালাচ্ছে। এই গ্রামে মানুষ মারা পাখি মারার সমান। কিছুদিন আগে 10 থেকে 12 জন মানুষের গলা কেটে সে হত্যা করেছে। আমি ওই গ্রামের মানুষজনকে আশ্বস্ত করি যে আমি তাদেরকে ইনসাফ নিয়ে দিব, তারা আমার উপর বিশ্বাস করে। রানাতুঙ্গার বিরুদ্ধে তারা স্টেটমেন্ট দেয়, তাই আমি রানাতুঙ্গাকে অ্যারেস্ট করার জন্য গিয়েছিলাম। আর তখন রানাতুঙ্গার ওয়াইফ আমাদেরকে এই অবস্থা করে। কিন্তু রানাতুঙ্গার ওয়াইফের কাছ থেকে রানাতুঙ্গার বিশাল এক সত্য আমরা জানতে পারি। রানাতুঙ্গা হঠাৎ এত লোকজনকে কেন মারছে? তার আসল উদ্দেশ্য এই গ্রামের জমি দখল করে নেওয়া, নিজের নামে লিখে নেওয়া। কারণ সুইজারল্যান্ডের এক বিজনেস ম্যাগনেট পারমাণবিক অস্ত্রের ব্যবসা করে। নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য ইউরেনিয়াম প্রয়োজন পড়ে। বিশ্বব্যাপী খুব কম জায়গাতেই এই ইউরেনিয়াম পাওয়া যায়। তারা এই ইউরেনিয়ামের বিকল্প হিসেবে থোরিয়ামকে খুঁজে বের করেছে, আর স্যাটেলাইটের মাধ্যমে তারা এই তথ্যটি খুঁজে পেয়েছে, আর সেটি এই অন্ধ্রপ্রদেশের এই মাটির নিচেই আছে। তাই তারা অন্ধ্রপ্রদেশের মিনিস্টারের সাথে যোগাযোগ করে। ওই বিজনেস ম্যাগনেটরা মিনিস্টারকে বলে থোরিয়াম অস্ট্রেলিয়া আর তোমাদের এই কোস্টাল এরিয়াতেই পাওয়া যাবে। আমরা সেটি যাচাই বাছাই করে দেখেছি। যেহেতু ইন্ডিয়ান সরকার আমাদেরকে এটি তোলার পারমিশন দেবে না, তুমি যদি আমাদের সহযোগিতা করো আর এই মাটি যদি আমাদেরকে কিনে দেওয়ার ব্যবস্থা করো তাহলে তুমি যা চাবে আমরা তা তোমাকে দেব। মিনিস্টার লোভে পড়ে আর এই জায়গা দখল করার জন্য মিনিস্টার রানাতুঙ্গাকে হায়ার করে। রানাতুঙ্গাকে 25,000 কোটি টাকার অফার করে। রানাতুঙ্গা এত টাকার অফার পেয়ে
এই গ্রাম এবং আশপাশের গ্রামের লোকজনদের উপর ঝাঁপিয়ে পড়ে। যারা রানাতুঙ্গার কাছে জমি বিক্রি করতে চায় তাদের কাছ থেকে কিনে নেয়, কিন্তু যারা রাজি হয় না তাদেরকে সে মেরে ফেলে এবং নির্যাতন করে। এইভাবে অনেক গ্রাম সে শ্মশান বানিয়ে ফেলেছে। সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক সেখান থেকে সরিয়ে দিয়েছে। যাদেরকে মেরে ফেলেছে তাদের নামে 2 নাম্বার কাগজপত্র তৈরি করেছে। আর আমরা যে বাচ্চাকে দেখেছিলাম প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছিল, সেখানকার লোকজন হাতের আঙ্গুল কেটে পাঠিয়েছিল। তারা এই গ্রামগুলোর মধ্যেই নির্যাতিত গ্রামবাসী। হাতের আঙ্গুল কাটার কারণ ছিল রানাতুঙ্গা যেন হাতের আঙ্গুলের ছাপ নিতে না পারে, আর প্রেসিডেন্টের কাছ থেকে তারা যেন রেমেডি পায়। জাট বিজয়লক্ষ্মীর কাছে এসব শুনে সে প্রতিজ্ঞা করে এই গ্রামবাসীদের রানাতুঙ্গার হাত থেকে বাঁচাবে, সকলের মৃত্যুর প্রতিশোধ নিবে, রানাতুঙ্গাকে সে শেষ করে দিবে। জাট প্রথমে চলে যায় রানাতুঙ্গার নামে পুলিশ স্টেশনে কমপ্লেন করার জন্য। আর সেখানে যখন পুলিশ ইন্সপেক্টররা জানতে পারে যে রানাতুঙ্গা এবং রানাতুঙ্গার ছোট ভাইয়ের নামে কমপ্লেন করার জন্য এসেছে, তখন পুলিশ কর্মকর্তারাও তার উপর হাসি ঠাট্টা করে। জাট যখন তার সেই হিস্টোরি বলে সরি বলার, তখন কিছু পুলিশ কর্মকর্তা সেখানে জাটকে দেখে ভয় পাওয়া শুরু করে, কিন্তু পুলিশ ইন্সপেক্টর জাটের কথা বিশ্বাস করতে চায় না। সেখানে বিজয়লক্ষ্মী এবং মহিলা পুলিশ কর্মকর্তারা বিধ্বস্ত অবস্থায় থানায় ঢুকলে তাদের উপরও হাসি ঠাট্টা করে এই পুলিশ কর্মকর্তারা। জাট সেটি আর সহ্য করতে পারে না, সে পুলিশ কর্মকর্তাদের উপর আক্রোশ দেখায়। পুলিশের সকল কর্মকর্তারা মিলে জাটকে আটকায় এবং শিকল দিয়ে বেঁধে নেয়, তাকে অনেক মারধর করে। এরপর সুমুলুকে ফোন করে পুলিশ ইন্সপেক্টর। সুমুলু জাটের সম্পর্কে জানতে পেরে সেখানে চলে আসে। থানায় আসার পরে সে জাটকে মারধর করা শুরু করে, কিন্তু জাট তো জাতি, জাট তার শক্তি প্রভাব খাটিয়ে শিকল থেকে মুক্ত হয়ে সকলকে মারধর করে। রানাতুঙ্গার ভাই এবং তাদের সহযোগীদের মেরে ফেলে, সাথে সাথে সেই পুলিশ কর্মকর্তাকেও মেরে ফেলে এবং সেই মহিলা পুলিশ কর্মকর্তাদের নিয়ে সেখান থেকে চলে যায়। রানাতুঙ্গা তার ভাইয়ের মৃত্যুর খবর শুনে থানাতে চলে আসে এবং সে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। আর সে প্রতিজ্ঞা করে সে জাটকে মেরে ফেলবে। আর এগুলোর মধ্যেই মাঝে মাঝে সত্যমূর্তিকে দেখানো হয়। সে এই অরুণাচলের কোস্টাল এরিয়াতে চলে এসেছে। মিনিস্টারও তার সাথে দেখা করেছিল, তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সত্যমূর্তি এগুলোতে পাত্তা দেয় না। ইতিমধ্যে সে রানাতুঙ্গা সম্পর্কে জানতে পারে, তার পাস্ট সম্পর্কেও জানতে পারে। সে মূলত একজন টেররিস্ট ছিল, তার একটি সন্ত্রাসী বাহিনী ছিল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের সদস্য গ্রুপদের বেশিরভাগকেই মেরে ফেলে এবং পরবর্তীতে দিনমজুর হিসেবে কাজে লাগায়। আর সে কৌশল করে ইন্ডিয়াতে চলে আসে। সত্যমূর্তি যখন বুঝতে পারে রানাতুঙ্গার প্রভাব এখানে অনেক বেশি, কারণ আশেপাশে 30 গ্রামে শুধু তার লোকজন দিয়েই ভরা, সে একা বা পুলিশ দিয়ে এখানে কোনো কিছু করতে পারবে না, তাই সে মিলিটারি ফোর্সকে এসব জানায়। কিন্তু মিলিটারি ফোর্সরা বলে যে সেখানে পৌঁছাতে তাদের 1 ঘন্টার বেশি সময় লাগবে। সত্যমূর্তি বলার চেষ্টা করে আরো কম সময়ে আসার প্রয়োজন, কারণ খুব দ্রুত রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতে হবে। মিলিটারির অফিস থেকে বলা হয় যে তাদের একজন আর্মি সেখানে উপস্থিত আছে, তারা তাকে ইনফর্ম করে দিবে। সত্যমূর্তি তখন বলার চেষ্টা করে রানাতুঙ্গাকে সহজভাবে নেওয়ার দরকার নেই, আর একজন আর্মি একে প্রতিহত করতে পারবে না, সে খুব বড় মাপের টেররিস্ট, তার প্রভাব এখানে অনেক বেশি। তখন মিলিটারির লোকজনরা বলে আপনার আশেপাশে যে মিলিটারি আছে সে ওয়েল ট্রেন্ড এবং আমাদের মিলিটারির সে একজন দক্ষ সৈনিক, সে আজ পর্যন্ত কোনো মিশনে ব্যর্থ হয়নি, তার হিস্টোরি যদি আপনি চেক করেন সে 1 ম্যান আর্মি। এখানেই আমরা জানতে পারি সেই 1 ম্যান আর্মি আর কেউ নয়, আমাদের সানি দেওল মানে জাট। সে আর্মির ব্রিগেডিয়ার, তার নাম ব্রিগেডিয়ার বালদেব প্রতাপ সিং, সে জাট রেজিম বিলং করে। আপনি নিশ্চিন্ত থাকেন, সে একাই রানাতুঙ্গার মতন 10 জনকে হ্যান্ডেল করতে পারবে। আমরা তাকে এই বিষয়টি জানিয়ে দিব। সিন চলে আসে সেই মিনিস্টার এবং বিজনেসম্যানের কাছে। রানাতুঙ্গা কন্টেনার ভর্তি সেই গ্রামের লোকজনদেরকে জোরপূর্বক নিয়ে আসে এবং সেখানেই তাদেরকে মারতে শুরু করে, যারা জমি লিখে দিতে রাজি হয় না। রানাতুঙ্গা গ্রামবাসীকে মেরে ফেলতে শুরু করে। আর এখানেই ম্যাসি এন্ট্রি হয় ব্রিগেডিয়ার বালদেব প্রতাপ সিং এর ইন্ডিয়ান আর্মির হেলিকপ্টার নিয়ে। সে এসে রানাতুঙ্গার লোকজনকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে রানাতুঙ্গার সব লোকজনকে মেরে ফেলে। এবার জাট আর রানাতুঙ্গার ফাইট দেখানো হয়। ফাইটের এক পর্যায়ে রানাতুঙ্গা তার কাছে পরাস্ত হয়, আর গ্রামবাসীরা সবাই মিলে তার গলায় শিকল বেঁধে ঝুলিয়ে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। আর তখনই সেখানে সিবিআই অফিসার সত্যমূর্তি চলে আসে। সে এইসব পরিস্থিতি জানার পরে প্রেসিডেন্টকে ফোন করে সবকিছু বলে দেয়। প্রেসিডেন্ট জিজ্ঞেস করে এই রানাতুঙ্গা নামের গুন্ডাকে কে এভাবে একাই শেষ করে দিল। সত্যমূর্তি তখন বলে সে আর কেউ নয়, আমাদের ব্রিগেডিয়ার
ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং, মানে তার ডিটেলস সম্পর্কে জানায় আর কি। সিনেমা শেষে সেই ছোট বাচ্চাকে দেখানো হয়, যেই মেয়ে বাচ্চা চিঠি লিখেছিল প্রেসিডেন্টের কাছে। সে জাটকে বলে যে আমি জানি নিশ্চয়ই তোমাকে প্রেসিডেন্ট পাঠিয়েছে, আমি তোমাকে অনুরোধ করব আমরা বিপদে পড়লে তুমি আবার আমাদের কাছে চলে আসবে। জাট তখন বলে হ্যাঁ আমি অবশ্যই আসবো। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে কিন্তু। সিনেমাটি আমার ভালোই লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জাট লিখে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের ভালো লাগাটা বুঝতে পারবো। আমি তো বলবো সিকান্দার সিনেমার থেকে এই সিনেমা 100 গুণে ভালো। তারপরও তোমরা সিকান্দার সিনেমা যারা দেখোনি তারা এখান থেকে দেখে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।